বৃহৎ এই সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে টুইট করেছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকিস্তান দুঃখিত, এই মার্কিন যুক্তরাষ্ট্র জিন্দাবাদ, আমেরিকা জিন্দাবাদ, ইউনাইটেড স্টেটস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির মহাসমাবেশের আগ মুহূর্তে এক বিশাল সুসংবাদ পেল বিএনপি। দর্শক বন্ধুরা, এবার মার্কিন 14 কংগ্রেসম্যানের পক্ষ থেকে এক চিঠি পাঠানো হয়েছে এবং সে সাথে সেই চিঠিতে বিএনপির জন্য এক সুখবর দিয়েছে। আর সেই সুখবরটি হচ্ছে, এবার জাতিসংঘের অধীনে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনটি বাস্তবায়ন করতে তারা মাঠে নেমে পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আমেরিকা থেকে সৈন্য পাঠাতে চাচ্ছে বাংলাদেশে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি। সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে আমেরিকা থেকে কি বার্তা পাঠানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির জন্য তাহলে কি এটাই সুসংবাদ আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যত এগিয়ে আসছে, রাজনীতিতে তত উত্তাপ ছড়াচ্ছে। আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বড় দুই দলের রাজনৈতিক সমাবেশ। বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মহাসমাবেশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শান্তি সমাবেশ। বিষয়টি নিয়ে দেশ জুড়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। দুই দলের বৃহৎ এই সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে টুইট করেছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য মন্তব্য করে বৃহস্পতিবার ২৭ জুলাই এ টুইট করেন বব গুড। তিনি লিখেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতায় উদ্বেগ জানিয়ে তিনি সহ আরও ১৩ জন কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছেন। ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড এর আগেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি ও মার্কিন কংগ্রেসের ৬ জন সদস্য গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখেছিলেন। বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেন সে সুযোগ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছিলেন তারা। চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করা হয়েছিল। এদিকে গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয় এবং বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলার সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। এটা বন্ধ করা উচিত। এখন সময় এসেছে এটা বন্ধ করার, মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র হলেও ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচন অনিয়ম, সহিংসতা ও ভয়ভীতি দ্বারা প্রভাবিত হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারের কিছু পদক্ষেপের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সরকারের পদক্ষেপের কারণে বিরোধী রাজনৈতিক, বিচার বিভাগ এবং গণমাধ্যম ও নাগরিক সমাজের স্বাধীনতা সংকুচিত হয়েছে। রিজওয়ানা রিন্তি, কালবেলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকিস্তান দুঃখিত, এই মার্কিন যুক্তরাষ্ট্র জিন্দাবাদ, আমেরিকা জিন্দাবাদ, ইউনাইটেড স্টেটস জিন্দাবাদ। খবরটা যারা এরই মধ্যে জানেন তারা তো জানেনই, অন্য যারা বিষয়টি এখনো জানেননি তাদের জন্যেই মূলত আমার আজকের ভিডিওটি। এই গত কয়েকদিন ধরে বিশেষ করে ইউ প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি যারা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, উজ্জাজিয়া যখন ছিলেন ওই সময়টাতে মূলত আওয়ামী লীগের লোকজন মোটামুটি ভদ্র ব্যবহার করেছে
তাদের সাথে খাওয়া দাওয়া করেছে, নাস্তা রাস্তা খাইয়ে, তারপরে খাবার টাবার খাইয়ে তাদেরকে বিদায় দিয়েছে। এখন বিদায় দেওয়ার সময় আমেরিকার লোকজন বা পশ্চিমা যারা কূটনৈতিক নর্মস যারা মেনটেন করে, এদের ভাষা একই রকম হয়। ধরেন তারা যদি কারোর প্রতি ক্ষিপ্ত হয়, সেটাও তারা হাসি দিয়ে তারপরে সেখানে যায়, তারা আসলে তাদেরকে হাসি দিয়ে বরণ করে, তাদের মিটিং শেষ হয় হাসি দিয়ে, তারপরে কথাবার্তা সব এইভাবেই শেষ হয়। তারা ভেতরে কি করবে না করবে সেটা তাদের পরের বিষয়। তো তারা যখন বাংলাদেশ থেকে চলে আসলেন, এরপরে অনেকেই বলার চেষ্টা করেছেন যে সরকারের প্রতি আর কোনো ক্ষোভ নাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে সরকারের সাথে একটু ছিল, আপনার কি বলে, সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা, তিনিও একই কথা বলেছেন যে তাদের সাথে একটা দূরত্ব ছিল, সেটা ঠিক হয়ে গিয়েছে। ভুল বোঝাবুঝি ছিল, দূরত্ব না। তো সেই ভুল বোঝাবুঝিটা কতটুকু ঠিক হয়েছে, এর মাঝখানে অনেকেই একটা পাজলের মধ্যে ছিলেন। অনেকে আমার কাছেও অনেকে জানতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আমেরিকার কথায় ঠিক হয়ে গেল কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এইভাবে কাজ করে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা খুব ঠান্ডা মাথায় দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে পর্যবেক্ষণ করে, তারপরে তারা অ্যাকশনে যায়। যখন অ্যাকশনে যাবে তখন কিছু আলামত তারা তৈরি করে। যেমন ধরেন পশ্চিম নিয়ন্ত্রিত যেই গণমাধ্যমগুলো আছে, বিবিসি, সিএনএন, তারপরে এরকম যেই সংবাদ মাধ্যমগুলো আছে, তারা প্রথমে ওই ইস্যুটাকে নিয়ে কিছু নিউজ করে। সেটা সত্য মিথ্যা কি সেটা নিয়ে আমি আমার জায়গা থেকে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু সেইভাবে নিউজ করে। যেমন ধরেন ইরাক যখন আক্রমণ হলো, ইরাকের সময় কিন্তু একইভাবে তারা নিউজ করেছে, আফগানিস্তান নিয়েও একই ধরনের কাজ হয়েছে, এইভাবেই তারা আগায়। তারপরে হচ্ছে ধরেন প্রথমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এই ধরনের এই সংস্থাগুলো যারা আছে মানবাধিকারের, তারা তারপরে তৎপর হয়, বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে কয়েকদিন পর পর। তারপরে তাদের কংগ্রেসম্যান, সিনেটর যারা আছেন, এই ধরনের জায়গা থেকে আস্তে আস্তে যায়। তো কংগ্রেসম্যান বা সিনেটর বা আপনার এই পলিটিক্যালি স্পিচগুলো যখন দেয়, বা এখানকার পররাষ্ট্র মন্ত্রী যারা থাকেন, এই ধরনের জায়গা থেকে যখন সরাসরি স্পিচ দেয়, সেটা বুঝতে হবে যে একেবারে 11th আওয়ার, এরপরেই হচ্ছে গিয়ে তারা সরাসরি অ্যাকশনে যাবে। তো যারা মনে করছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, আওয়ামী লীগের সাথে দেন দরবার করে সবকিছু ঠিক হয়ে গেছে, তাদের জন্য এটা একটা খুব মানসিক চাপের বিষয়, যেটা 27 তারিখে তারা করেছে। ধরেন 27 তারিখে বিএনপি যেই সমাবেশ ছিল, অনেকেই মনে করেছেন যে বিএনপি কেন সমাবেশ 27 তারিখ থেকে 28 তারিখে করে ফেললো। বিএনপির আসলে এখন আর করার কিছু নাই। মানে বিএনপি বলেন, জামায়াত বলেন, এদের কোনো কিছু করার নাই। মানে করার নাই বলতে, মানে তারা করতে পারে কিন্তু করার প্রয়োজন নাই। কারণ শেখ হাসিনা চলে যাবে, তাকে যেতে হবে। এটা আল্লাহ যদি একেবারে নিজে থেকে না চান, তাহলে এটা এর মধ্যে আর কোনো যদি কিন্তু তবে কোনো কিছু নাই। শেখ হাসিনা যেতেই হবে, তাকে চলে যেতে হবে। এরপরে কে আসবে, বিএনপি ক্ষমতায় আসবে নাকি মাঝখানে মিড টার্ম আসবে, মিড টার্ম আসলে কত বছরের আসবে, সেনাবাহিনী থাকবে না অন্য কোনোভাবে সরকার আসবে, এগুলো পরের আলোচনা, এগুলো নিয়ে এখন আলোচনা করার দরকার নেই। এই ফেরাউনের লেডি ভার্সন এটা যাক আগে, যাওয়ার পরে যে ইচ্ছা সে আসুক, আমার কোনো সময়, ইসরায়েল গেলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওকে যাইতে হবে। ওর মতো বদমাইশ এই মানে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত আমার মনে হয় দ্বিতীয়টি আসেনি, যে এতগুলো মানুষকে একটা ভূখণ্ডের মধ্যে এতভাবে নির্যাতন অত্যাচার করেছে। সো সে আগে যাবে। এখন বিএনপি, আওয়ামী, এই জামাত, এরা অনেকেই বলে যে হরতাল দিচ্ছে না কেন, অনেক ধরনের বড় বড় কর্মসূচি দিচ্ছে না কেন। এগুলো আমার নিজের ভেতরেও কাজ করেছে যে কেন দিচ্ছে না। তো পরে যেটা বুঝলাম যে বিএনপির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ এখন মানে একেবারে মানে কি বলবো, উথাল পাথাল অবস্থা। বিএনপি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করি, তাদের সব কর্মসূচি থেকে শুরু করে সেগুলো দেয়। আমি তো ওই দলের দায়িত্বে কেউ না, যে কারণে আমি দায়িত্ব নিয়ে বলছি না, আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি। সো বিএনপি 27 তারিখে যে তাদের কর্মসূচি পিছিয়ে 28 তারিখে দিয়েছে, সেটাতে অনেকে মনে করেছেন যে বিএনপির এটাতে পরাজয়। বিএনপি কেন দিল? কারণ বিএনপির তো এখন এমন কোনো চাপ নাই যে বিএনপিকে সমাবেশ একদিন পরে দিতে হবে। পুলিশের টাইম নাই, তো পুলিশে আপনি তারা দিল, আপনার অনুমতি দিল কি না দিল সেটা তো দেখার টাইম নেই এখন বিএনপি। তো বিএনপি কেন পেছানোর কারণ হচ্ছে, যেটা বুঝলাম 27 তারিখে এই কংগ্রেসম্যানদের এই চিঠি, তারা সমাবেশ ঠিকই পিছিয়েছে, কিন্তু কালকে কংগ্রেসম্যানরা যেই চিঠি দিয়েছে আপনার জাতিসংঘের যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতকে, মানে মূল 3টি যে দাবি তারা জানিয়েছে,
সেই 3টি দাবির মধ্যে আপনার প্রথম যে দাবিটা সেটা হচ্ছে যে কি বলে জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল সেখান থেকে বাংলাদেশের যে সদস্য পদ আছে সেটা স্থগিত করতে। দ্বিতীয় যে কথাটি বলেছে যে র্যাবের চাকরি করেছে এমন কোনো সদস্য জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন সেখানে তাদেরকে আপনার কাজ করতে দেওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে, আনলেস তাদের ব্যাপারে একটি গ্রহণযোগ্য কোনো তদন্ত করে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা বাংলাদেশ সরকার এখন করবে না। আপনি র্যাবের 2-3 দিন আগে র্যাবের যে ডিজি তার যে বক্তব্য দিয়েছে, সে যাই হোক, যত রক্তচক্ষুই হোক, যত স্যাংশন আসুক, সে তার মতো কাজ করে যাবে, এই কথাটি তিনি বলেছেন। অতএব তাদের হাতে সেই সুযোগ নাই যে এই বিষয় নিয়ে তারা মানে মানুষের যেই গ্রহণযোগ্য তদন্ত সেটা তারা করবে। আর সব শেষ হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে জাতিসংঘের আপনার মধ্যস্থতায় বাংলাদেশে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটি তাদেরকে করতে হবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে শান্তিরক্ষা মিশন, অর্থাৎ সেখানে তারা সোলজার পাঠাতেও চায়, পাঠিয়ে এই নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে ব্যবস্থা করবে তারা। তো এই ক্ষেত্রে ধরেন গ্রহণযোগ্য মানে অংশগ্রহণমূলক যে কথাটা, সেই কথাটার একটু ধোঁয়াশা। অনেক সময় আওয়ামী লীগ এই কথাগুলো বলে যে অংশগ্রহণমূলক না হলে সমস্যা নেই, সুষ্ঠু হবে। মানে তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন করছে। দু একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে ওই যে হিরো আলমের ক্ষেত্রে ধরেন যেটা ঘটেছে, এটা তো আওয়ামী লীগ জানে না, আওয়ামী লীগের তো ব্যাপক ক্ষতি হয়েছে এটাতে। এখন সেটা কে করেছে? সেটা করেছে হচ্ছে ওই ধরেন বস্তিতে থাকে, বস্তির আপনার যায় দেখেন হিরো আলমের গায়ে যে হাত দিয়েছে, হয়তো 500 টাকা পেয়েছে সন্ধ্যায়, হ্যাঁ, এই চুক্তিতে সে এসেছিল। ওর মা হয়তো অন্যের বাসায় কাজ করে কষ্ট করে তারপরে চলাফেরা করে, ওর কিন্তু তেমন কোনো লাভ নাই, ও সমাজের ওইরকম জায়গায় গিয়ে পৌঁছাইতে পারে নাই। কিন্তু এরা এই যে পেশি শক্তি হিসাবে কাজ করছে, যাদের হয়ে কাজ করছে, তাদের এই ক্ষমতা ওরা বহন করতে পারছে না, যে কারণে এগুলো করছে। বাস্তবে আওয়ামী লীগ কিন্তু এখন মারামারি করার ওই জায়গাতে নাই। তো তারা আপনার এখন সুষ্ঠু নির্বাচন করে বোঝাতে চাচ্ছে যে এটা সুষ্ঠু হচ্ছে নির্বাচন, আর কোনো সমস্যা নেই। কদিন ধরে সাংবাদিকরাও দেখি টক শোতে খুব বলে যে হ্যাঁ, এই তো কয়টা নির্বাচন তো আমরা দেখছি কোনো সুষ্ঠু। আরে বেটা, এটা তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য এক সুখবর এসেছে, এবং সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেপে ধরে রেখেছে তাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের সামান্য নির্বাচনকে ঘিরে এখন মহা উৎসব সৃষ্টি হয়েছে, এবং সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তা কোথায় শেষ হতে যাচ্ছে সেটাই হয়তো আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মার্কিন 14 কংগ্রেসম্যানের এই চিঠিটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এই সকল চিঠির কারণে বিএনপি কোনো ফায়দা লাভ করতে পারবে? দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।